তো হ্যালো এভরিওয়ান, আবার নিয়ে চলে এসেছি আজকে আমরা একাদশ শ্রেণীর অ্যাকাউন্টেন্সি বিষয় ফার্স্ট সেমিস্টারে। তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ বেসড এক্সাম হবে সেইটার আমরা এমসিকিউ বুস্টার সিরিজের আজকে ডে 2 নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তো তোমরা যদি এই সিরিজটা ফলো করো তাহলে তোমরা অ্যাকাউন্টেন্সি বিষয়ে এই ফার্স্ট সেমিস্টারে তোমরা আপ টু 40-তে 40 তোমরা স্কোর করতে পারো। অথবা তোমরা যদি এই সিরিজটা ফলো করে যাও, সাথে অবশ্যই তোমাদের টেক্সট বই যদি ঘুটিয়ে পড়া থাকে, তুমি অবশ্যই 40-এ 40 পেতে বাধ্য। আর যদি তুমি শুধু এই সিরিজটা ফলো করে যাও, এখান থেকে তোমরা 30-35 নাম্বার কিন্তু স্কোর করে আসতে পারবে। তোমরা কিছু জিনিস কমনও পাবে এবং কিছু জিনিস এমনভাবে তোমাদেরকে শেখাবো না, তোমরা সেটাকে করে আসতে পারবে, নাম্বার আসতে বাধ্য। তো এই জন্যে তোমাদেরকে এই সিরিজটা ফলো করতেই হবে, তাইলেই কিন্তু তোমরা একটা খুব ভালো নাম্বার করতে পারবে। দেখো, এখন তোমাদের হাতে সময় অল্প, আমরা এই সিরিজটা রেগুলার বেসিসে আনছি। তোমরা রেগুলার বেসিসে অল্প অল্প করে তোমাদেরকে তৈরি করো, প্রিপেয়ার করো তোমাদেরকে অল্প অল্প করে। ঠিক আছে, দেখবে নাম্বারটা একটা জায়গায় চলে গেছে। সো লেটস স্টার্ট। আমরা শুরু করব আজকে। ফার্স্ট কোয়েশ্চেনে চলে যাব, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। এটা এসেছিলো ফাইনাল 11-এর ফাইনাল 2015-তে। এখানে কারেক্টটা হয়ে যাবে হচ্ছে অ্যাসেটস ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস। এবার বলছি কেন, আমি শুধুমাত্র পড়াবো না, আমি যুক্তি দিয়ে বুঝাবো। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশনের ওপর বেস করে কোয়েশ্চেন। অ্যাকাউন্টিং ইকুয়েশন কি? অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে হচ্ছে এই যে ইকুয়েশন মানে হচ্ছে একটা সমীকরণ। তোমরা অঙ্কের সমীকরণ পড়েছো ক্লাস 7, 8, 9, 10। এবং সমীকরণ মানে কি, আমরা বীজগণিতিক সমীকরণ পড়েছি। এখানে আমরা এই অ্যাকাউন্টসের এই সমীকরণটা কিন্তু আমাদের সর্বক্ষেত্রে কাজে লাগবে। এবং পরবর্তীকালে তোমাদের এমন একটা পর্যায়ে আসবে, তোমরা এখন জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, তারপর তোমরা ফাইনাল অ্যাকাউন্টও তোমাদের সেকেন্ড সেমিস্টারে আছে, আমিই করাবো, চিন্তা করার দরকার নেই। তোমাদের এরকম একটা সিরিজ তোমরা করছো, তারপর গিয়ে বছরের শেষে প্রফিট ইত্যাদি ইত্যাদি তোমরা বার করছো। কিন্তু তোমাদেরকে কেবলমাত্র একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন দিয়ে কিভাবে তোমরা নেট প্রফিট, তোমরা গ্রস প্রফিট, সেটার পার্সেন্টেজ যেগুলো ক্লাস 12-এ আছে, কিন্তু এই প্রসেসটা ক্লাস 12-এ নেই, যেটা আমি বলছি। নেট প্রফিট রেশিও, গ্রস প্রফিট রেশিও, এগুলো 12-এ আছে, কিন্তু এই প্রসেসে বার করাটা নেই। তোমরা এটা বিকম লেভেলে যখন যাবে বা আরও হায়ার স্টাডিজ লেভেলে যাবে, সেখানে তোমাদেরকে এই টেকনিকটা শেখানো হবে। ঠিক আছে, তো তোমাদের এটা শিখতে অনেক মজা লাগবে। এই ইকুয়েশনটা তোমাদের জানা দরকার যে আমাদের ব্যালেন্স শিটে অ্যাসেট দেখি, আমরা লাইবিলিটি দেখি। অ্যাসেট সমান সমান আর ব্যালেন্স শিটে দুটো পাশ মেলা থাকে, অ্যাসেট এবং লাইবিলিটি। কিন্তু এখানে বলা হচ্ছে ক্যাপিটাল প্লাস লাইবিলিটি। বিকজ কেন, যে না, লাইবিলিটির মধ্যে আমরা ক্যাপিটালকে ধরবো না, ক্যাপিটাল ইজ নট লাইবিলিটি। ক্যাপিটাল হচ্ছে একটা ইকুইটি। ইকুইটি মানে কি, বাংলায় যদি বলি সত্ত্ব, দন্তের শয়ব তয়ব। সত্ত্ব মানে হচ্ছে অধিকার, মালিকের যে ব্যবসার মালিক, সে তার তরফ থেকে কতটা টাকা নিয়োজিত করলো, দ্যাট ইজ ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে অ্যাসেটস সমান সমান ক্যাপিটাল প্লাস লাইবিলিটি। খুব ভালো করে এই ইকুয়েশনটা মনে রাখবে, ভেরি 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 ইম্পর্টেন্ট। সো নেক্সট, the liability to the third parties of a business are 60,000 and the capital is 90,000. Then what is the value of total assets of the business? সেম জিনিস আমরা এটা অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে বার করব। আমরা জানি কি, অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমরা জানি অ্যাসেটস ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি। সো এখানে আমাকে ক্যাপিটাল, এখানে আমাদের লাইবিলিটি দিয়ে দিয়েছে 60,000, আমাদেরকে ক্যাপিটাল দিয়ে দিয়েছে 90,000। সো ক্যাপিটাল আর লাইবিলিটি যদি আমরা যোগ করে দিই, তার মানে 90-60 হচ্ছে আমাদের 1.5 লাখ। তাহলে আমরা পেয়ে গেলাম টোটাল অ্যাসেটস ইজ ইকুয়াল টু 1.5 লাখ। সো অপশান নাম্বার 2 হয়ে যাবে কারেক্ট। সো নেক্সট, চলো। আচ্ছা, আমাদের চ্যানেলটাকে তোমরা এরকমই সাবস্ক্রাইব করে রেখো, তাইলে গিয়ে তোমরা এরকমই ভিডিওগুলো পাবে এবং এই এমসিকিউ বুস্টার সিরিজের একটা অংশ হও তুমিও। তবে গিয়ে কিন্তু তোমরা নাম্বারটাকে দুর্দান্ত স্কোর করতে পারবে। ঠিক আছে, সো চ্যানেলটার সাথে জুড়ে থাকো তোমরা।
নেক্সট, দ্য নেচার অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট ইজ, এটা আগের আমরা ডে ওয়ানে যে এমসিকিউটা করিয়েছিলাম নেচার অফ ক্যাপিটাল, সেখানে আমরা অ্যাকাউন্টিংয়ের বেসিসে কোন টাইপের অ্যাকাউন্ট এটা, পার্সোনাল, রিয়াল না নমিনাল, সেই বেসিসে আমরা এটাকে করেছিলাম। তোমরা একটু কমেন্টে জানাও তো যে এটা কোন অ্যাকাউন্ট, রিয়াল, পার্সোনাল না নমিনাল অ্যাকাউন্ট। আর এখানে এটা অন্য বেসিসে বলা হয়েছে, অ্যান এক্সপেন্স, অ্যান ইন্টারনাল লাইবিলিটি, অ্যান এক্সটার্নাল লাইবিলিটি, অ্যান অ্যাসেট। দেখো আমি বারবার বলেছি আগে অ্যাকাউন্টিং ইকুয়েশন করার সময় যে ক্যাপিটালকে আমরা ঠিক লাইবিলিটি বলতে পারি না, কিন্তু 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 প্রথম কথা, আমরা এখানে এলিমিনেশন মেথড কাজে লাগাবো, অর্থাৎ অপশান এলিমিনেট করতে করতে আমরা সঠিক অপশানের দিকে যাব, অর্থাৎ কোনটা হবে না সেটা আমরা ক্রস করতে 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 সঠিকটা আমরা বেছে নেবো। দেখো আমরা কীভাবে করি সেটা, এই ট্রিকটা তোমাদের বিভিন্ন জায়গায় জীবনে কাজে লাগবে। দেখো আমাদের ক্যাপিটাল কি এক্সপেন্স, আমি যদি বলি ব্যবসায় মালিক তার টাকা দিল, সেটা তার এক্সপেন্স হলো না কিন্তু, কেননা আমি প্রথম দিন মনে করো যারা যারা প্রথম ভিডিওটা দেখেছিল ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, জার্নাল পড়ানোর সময় বুঝিয়েছিলাম যে মালিক পকেট থেকে ক্যাপিটাল দিচ্ছে, তার এক্সপেন্স হিসেবে সেটাকে ধরলে হবে না। বিজনেসের যে অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, সেই কারেন্ট অ্যাকাউন্টে আমার টাকা এলো তো, আমার এটা এক্সপেন্স কোনো দিনই হবে না। সো এই অপশানটা তো আমার হতেই পারে না। অ্যাসেট, আমরা ক্যাপিটালকে, আমরা যখন অ্যাকাউন্টিং ইকুয়েশন লিখলাম যে অ্যাসেটস ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস, আমার যে ক্যাপিটালটা এটা কি আমার অ্যাসেট সাইডে এসছে, অ্যাসেট সাইডে কি এসছে, এটা আমার লাইবিলিটির গ্রুপের মধ্যে আছে, তার মানে অ্যাসেট তো এটা হবেই না। তাহলে আমি লাইবিলিটির গ্রুপের মধ্যে একটু খোঁজার চেষ্টা করি, পড়ে রইলো দুটো অপশান। নাও দিস ইজ অ্যান ইন্টারনাল লাইবিলিটি অর এক্সটার্নাল লাইবিলিটি। দেখো তা আমার লাইবিলিটি গ্রুপের মধ্যে বিলং করছে, এইটা একটা গ্রুপ, সমান্তরাল সমান সমানের এটা একটা পার্ট, নদীর এটা একটা পার্ট, নদীর এটা একটা পার্ট, নদীর এটা একটা পার্ট। সো আমার এটার ক্যাপিটালটা কোন সাইডে বিলং করছে, লাইবিলিটি। তো এখানে আমার লাইবিলিটির মধ্যে কোন লাইবিলিটি, এক্সটার্নাল না ইন্টারনাল। দেখো মালিক নিজে ব্যবসা করছে, মালিক তো ব্যবসার অভ্যন্তরীণ সদস্য, মালিক কি ব্যবসার বাইরের কেউ, বাইরের কেউ না। তো এক্সটার্নালটা কেটে দাও, হয়ে যাবে কি অপশন নম্বর 2, অ্যান ইন্টারনাল লাইবিলিটি। আশা করি তোমাদের বোঝাতে পারলাম, এটাও ইয়ার কোশ্চেন্সে এসেছিল। নেক্সট, প্রিপেইড রেন্ট ইজ, এটা কোন টাইপের অ্যাকাউন্ট, প্রিপেইড রেন্টটা, প্রিপেইড রেন্ট কোন টাইপের অ্যাকাউন্ট। সো প্রিপেইড রেন্ট ইজ, আমি কালকে এটা বলে দিয়েছিলাম, আবারও বুঝিয়ে দিচ্ছি যে আমাদের রেন্ট, ওয়েজেস, ঠিক আছে, স্যালারিজ, এগুলো আমাদের হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। কিন্তু এগুলোর আগে যদি আমরা আউটস্ট্যান্ডিং শব্দ বা প্রিপেইড শব্দ বা ধরো অ্যাক্রুড শব্দ, হ্যাঁ, এগুলোকে যদি আমরা বসিয়ে দিই, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, আমরা যদি এখানে প্রিপেইড, আউটস্ট্যান্ডিং, সেকেন্ড, ওয়েট এ মিনিট, আমরা যদি এখানে প্রিপেইড, আউটস্ট্যান্ডিং, অ্যান্ড আমরা যদি অ্যাক্রুড, এ সি সি আর ইউ ই অ্যান্ড ডি, এই শব্দগুলো যদি আমরা বসিয়ে দিই, তবে কিন্তু আমাদের ওটা আর কখনোই নমিনাল অ্যাকাউন্ট থাকবে না, দ্যাট ইজ হয়ে যাবে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টস। আশা করি বোঝাতে পারলাম। তাহলে প্রিপেইড রেন্ট আমাদের এটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে যাবে। আমি শর্টকাট টিক তোমাদেরকে শিখিয়ে দিলাম, ঠিক আছে, শর্টকাট টিক শিখিয়ে দিলাম। আগের দিনের আমি যে আমাদের ভিডিওটা ডে ওয়ানের, সেখানে আমি এই টপিকটা ভালো করে বুঝিয়েছিলাম যে এটা কেন পার্সোনাল অ্যাকাউন্ট হবে, ঠিক আছে। আবার যদি প্রিপেইড কথাটা ধরো রইলো না, প্রিপেইড কথাটা রইলো না, শুধু রেন্ট রইলো, রেন্ট ইজ নমিনাল অ্যাকাউন্ট। আশা করি কথাটা আমি বোঝাতে পারলাম তোমাদের। নেক্সট চলে যাবো, এটা ফাইনাল 2015-তে এসেছিলো, 2015-তে এসেছিলো। দ্য পিরিয়ডিক্যাল টোটাল অফ সেলস রিটার্ন বুক ইজ পোস্টেড টু। দেখো সেলস রিটার্ন বুকের যে একটা টোটাল, পিরিয়ডিক্যাল টোটাল মানে টোটাল, একটা পিরিয়ডের টোটাল, সেইটা সেলস রিটার্ন বুকের কোথায় পোস্ট হয়,
দেখো সেলস রিটার্ন যদি হয় আমাদের জার্নালটা কী হয়, আমাদের জার্নালটা হয়ে যায় সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট অথবা আমাদের ডেটর্স অ্যাকাউন্ট হয়ে যায়। এবার তাহলে ডেবিটটা কী হলো, সেলস রিটার্ন। তার মানে আমাদের এখানে অপশন নাম্বার যেটা দেখতে পাচ্ছি 1 নম্বর ডেবিট অফ সেলস রিটার্ন, এটাই সঠিক হয়ে যাবে। ক্রেডিট কে হয় আমাদের ডেটর্স অথবা ক্যাশ, এখানে ক্রেডিট সেলস অ্যাকাউন্ট কোনোদিন হবে না, ক্রেডিট সেলস রিটার্ন হবে না, ডেবিট সেলস হবে না। সো ফার্স্ট নাম্বার অপশনটা আমাদের ঠিক হয়ে যাবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকাউন্টস হ্যাজ ক্রেডিট ব্যালেন্স, নিচের কোন অ্যাকাউন্টটার ক্রেডিট ব্যালেন্স আছে, মানে ব্যালেন্স আমরা যেটা করি না লেজারে, তোমরা নিশ্চয়ই দেখেছো টু ব্যালেন্স বিডি বা বাই ব্যালেন্স সিডি যেটা করি, ওইটা তো ব্যালেন্স হয় কোনো অ্যাকাউন্টের, সেইটা ক্রেডিট সাইডে, আচ্ছা মানে টু ব্যালেন্স বিডিটা ক্রেডিট সাইডে আসবে, বিডিটা, সিডি যেটা না, সিডিটা ট্রান্সফার হয়ে পরের বছর বিডি হয় তো, মানে ব্রড ডাউন হয় তো, সেই বিডিটা যেটা হয় সেইটার ব্যালেন্সটা জানতে চেয়েছে, নট সিডি। ওকে, সো কোনটার হয়, এখানে আমরা জানি ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড ইজ অ্যান, তোমরা এভাবেও দেখতে পারো ক্যারেজ ইনওয়ার্ড এটা একটা এক্সপেন্স, এটা হবে না এক্সপেন্স, এটা ডেবিট ব্যালেন্স। ক্যারেজ আউটওয়ার্ডও এক্সপেন্স, এটা ডেবিট ব্যালেন্স, এটা ডেবিট ব্যালেন্স হবে। অ্যান্ড রিটার্নস ইনওয়ার্ড মানে আমার মালপত্র ফেরত আসছে, ইন হচ্ছে আমার মালপত্র ফেরত আসছে, রিটার্ন হচ্ছে, তার মানে দেখবো আমি সেলসটা করেছিলাম, সেলসটা আমার কাছে রিটার্ন হলো, তো সেলস রিটার্ন মানে হচ্ছে একটা আমার কাছে লস, এটা আমার ডেবিট হয়ে যাবে, এটার ক্রেডিট ব্যালেন্স হয় না। রিটার্নস আউটওয়ার্ড মানে রিটার্ন আউট করে দিলাম, বাইরে বের করে দিলাম মালপত্র, তার মানে এটা আমার পারচেস করেছিলাম, আমি সেটাকে রিটার্ন করে দিলাম, এটা আমার হচ্ছে তার ফলে আমার কাছে ক্যাশ বাড়িতে এলো, তাই তো, রিটার্ন করে দেওয়ার ফলে, তার মানে এটার আমরা ক্রেডিট ব্যালেন্সটা পাই, তাহলে অপশান নাম্বার 4 রিটার্নস আউটওয়ার্ডের ক্রেডিট ব্যালেন্স আছে, ক্রেডিট বলেছে নট ডেবিট, ঠিক আছে। সো নেক্সট এটাও 2015-তে এসেছে। ইন কেস অফ ডিসঅনার অফ বিল নোটিং চার্জেস আর বোর্ন বাই, নোটিং চার্জ কারা দেয়, নোটিং চার্জ দেয় হচ্ছে আমাদের ড্রয়িরা, আচ্ছা ব্যাংক তো হবে না, ক্রেডিটর্স হবে না, ড্রয়ার এবং ড্রয়ের মধ্যে খুব কনফিউশন হয়, একদম কনফিউশন করবে না, ড্রয়ার কখনোই হবে না। ড্রয়ার মানে যে বিলটা কাটলো, ধরো তুমি আর তোমার বন্ধু আছো, ধরো একজন আছে রাম, একজন আছে শ্যাম, ঠিক আছে, একজন আছে রাম আর একজন আছে শ্যাম। শ্যাম রাম হচ্ছে আমাদের ড্রয়ার, রাম হচ্ছে বিল একটা কেটে আমাদের শ্যামকে দিল, রাম বলল যে শ্যাম তোমার কাছ থেকে আমি 500 টাকা পাই, তুমি আমাকে এত তারিখের মধ্যে দেবে, তোমাকে আমি একটা বিল কেটে দিলাম, ঠিক আছে, এটা একটা হস্তান্তরযোগ্য দলিল বা বিলস অফ এক্সচেঞ্জ করতে পারবে, সাম চাইলে অন্য কাউকেও দিয়ে দিতে পারে, তো সে আবার রামকে টাকাটা দেবে, ঠিক আছে। কিন্তু এই কেসে আমার ধরো সাম দিতে পারলো না কোনো কারণবশত 500 টাকা, তাহলে বিলটা কি হলো, ডিসঅনার হয়ে গেল। আমি বোঝাচ্ছি, হ্যাঁ এটা একটু বুঝতে চেষ্টা করো, যে বিলটা ডিসঅনার হয়ে গেল, বিলটা যে ডিসঅনার হয়ে গেল, এইবার রাম তো এমনি 500 টাকা পেতো, রাম বলছে যে না শাম তুমি পয়সা দিতে দেরি করেছো, তুমি 500 দেবে না, তুমি আমাকে 520 টাকা দেবে। এবার এই যে এক্সট্রা 20 টাকা, এই যে চার্জ, ঠিক আছে, অথবা তুমি ধরতে পারো রাম শ্যামকে বিল দিল, শ্যাম ব্যাংকে গেল, ব্যাংকে গিয়ে বিলটা দিয়ে টাকা ভাঙিয়ে নিয়ে এলো, ঠিক আছে, যে ঠিক আছে এরকম আমি পয়সা পাই ওর কাছে, তুমি তো আমার টাকাটা দিন। এবার টাকাটা নিল, নেওয়ার পর এইবার শ্যামের কাছে গেল ব্যাংক, শ্যামের কাছে গিয়ে বলল যে রাম আমাদের কাছে এই বিলটা জমা দিয়েছিল তোমার, ঠিক আছে, যে তোমার কাছে টাকা পায়, আমাদের দিয়ে টাকা নিয়ে গেছে ও, আমাদের দিয়ে টাকাটা ও নিয়ে গেছে, তো এবার তুমি টাকা দাও। এবার ও বলছে যে না আমার কাছে টাকা নেই, হয়ে গেল ডিজনার। এবার ব্যাংক কার কাছে দৌড়াবে, ব্যাংক দৌড়াবে হচ্ছে রামের কাছে, বলবে তুমি টাকাটা যে নিয়েছিলে তুমি আমাদের দাও, তো আমাদের টাকা আমাকে দিয়ে দাও। বলছে কেন, বলছে যে টাকা দিতে পারিনি সময় মতো শ্যাম, এবং তুমি শুধু 500 টাকা দেবে না আমাদেরকে, 520 টাকা দেবে, এক্সট্রা 20 টাকা, এই যে ব্যাংক যে এক্সট্রা চার্জটা নিল, এইটা হচ্ছে নোটিং চার্জ। কিন্তু আমাদের প্রশ্নটা লক্ষ্য করতে হবে আর বোর্ন বাই,
মানে অ্যাকচুয়াল নোটিং চার্জটা দেয় কে? রাম কি দেবে অ্যাকচুয়াল নোটিং চার্জটা? রাম যখন টাকাটা ব্যাংকে দিয়ে দিল 520 টাকা, এবার দৌড়াবে কার কাছে? শ্যামের কাছে, বলবে ভাই আমার টাকা দাও। তুমি এবার আমাকে 500 দেবে না 520 দেবে? তো আলটিমেট যে 20 টাকা যে নোটিং চার্জটা দিলোটাকে, দিলোটা হচ্ছে সাম। তো সাম ইজ ড্রয়ি, রাম ইজ ড্রয়ার। ড্রয়ার কখনো নোটিং চার্জ দেবে না, আলটিমেটলি ড্রয়িকেই দিতে হবে। এটা ভালো করে মনে রাখবে, ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনটা। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং অ্যাজাম্পশন? কোনটা ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং অ্যাজাম্পশন? আমরা অ্যাক্রুয়ালও অ্যাজাম্পশন করতে পারি, আমরা কনসিস্টেন্সিও করতে পারি। সো বোথ এ অ্যান্ড বি, এইটা অপশনটা আমাদের হয়ে যাবে, বোথ 1 and 2 অপশন কারেক্ট হয়ে যাবে। ওকে, সো নেক্সট, repairing expenses for the machinery is debited to machinery account. This is an instance of, instance মানে কিছুই না, instance মানে হচ্ছে উদাহরণ। কিসের উদাহরণ? রিপেয়ারিং এক্সপেন্স আমি করেছি মেশিনারির, অর্থাৎ আমার ধরো মেশিনারি একটা ছিল, মেশিনারিটাকে আমি রিপেয়ার করিয়েছি, কিন্তু আমি ডেবিট করে ফেলেছি জার্নাল করার সময় মেশিনারিকে। তার মানে আমার জার্নালটা হওয়ার কথা ছিল কি? রিপেয়ার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্ট রিপেয়ার্স টু ক্যাশ হওয়া উচিত ছিল, আমি ওটাকে করে ফেলেছি মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তার মানে আমি রিপেয়ার্সের জায়গায় কাকে ডেবিট করে ফেলেছি? মেশিনারিকে। সো এটা কোন ধরনের আমাদের ভুল, কোন ধরনের এরর এটা আমাদের? এরর অফ প্রিন্সিপাল, এরর অফ অমিশন, এরর অফ কমিশন। আচ্ছা, অমিশন কমিশন হবে না এখানে, কম্পেনসেটিং এরর হবে না, এবং তাহলে এরর অফ প্রিন্সিপাল হয়ে গেল আমাদের এখানে। নীতিগত ভুল, যে আমার মেশিনারি ডেবিট করার কথা আমি করে ফেলেছি রিপেয়ারিংকে ডেবিট, সো এটা নীতিগত ভুল। ঠিক আছে, অ্যাকাউন্টিং অদক্ষতা এটা। আচ্ছা, নেক্সট, অমল endorsed a bill received from Bimal to his creditor Shamol in settlement of his debt. The bill is dishonored on the due date. In books of Amol, the dishonor of bill will be recorded as, ভালো করে বোঝো, আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই ধরনের টাইপটা ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা তোমাদের 40-এ যে এক্সাম হবে এই ধরনের টাইপটা পাবেই পাবে। অমল একটা বিল এন্ডোর্স করেছে, রিসিভড ফ্রম বিমল, তার মানে বিমল অমলকে একটা বিল দিয়েছিল। তাহলে আমরা যদি ভালো করে বুঝি, এখানে হচ্ছে বিমল এ অমলকে একটা বিল দিয়েছিল, এবার অমল ওটাকে এন্ডোর্স করে দিচ্ছে কাকে? টু হিজ ক্রেডিটর শ্যামল। তো শ্যামল, তাহলে শ্যামল অমলের কাছে টাকা পাইতো, অমল বিমলের কাছে টাকা পেত। বিমল অমলকে দিল বিলটা, অমল সেটাকে এন্ডোর্স মানে ট্রান্সফার করে দিল কাকে? শ্যামলকে। ইন হিজ সেটেলমেন্ট অফ ডেট, এই কথাটা তোমার এখন কাজে লাগবে না, এই কেটে দাও, এটা লাগবে না তোমার। দি বিল ইজ ডিজনার্ড অন দি ডিউ ডেট, মানে ডেটে গিয়ে বিলটা ডিজনার, তার মানে কি হলো? টাকাটা দিতে পারলো না, ফেল হয়ে গেল। ইন দি বুকস অফ অমল, তার মানে অমল বাবুর বইতে, দ্য ডিজনার বিল উইল বি রেকর্ডেড অ্যাজ, তার মানে বিলটা আমাদের এইভাবে গেছিল, তাহলে যখন রিটার্ন হবে এইভাবে আসতে থাকবে না, এইভাবে আসতে থাকবে না। তার মানে শ্যামল অমলকে, তো শ্যামল গিয়ে ধরবে অমলকে, অমল গিয়ে ধরবে বিমলকে। তার মানে অমলের বইতে আমরা জার্নালটা কি পাস করব? এ কাকে গিয়ে ধরছে? বিমলকে। অমল কাকে গিয়ে ধরছে? বিমলকে। তার মানে বিমল ওর কাছে হয়ে যাবে ডেটর্স, বিমল ইজ ইকুয়াল ডেবিট, বিমল কি হয়ে যাবে? বিমল হয়ে যাবে আমাদের ডেবিট, আর ক্রেডিটটা কে হয়ে যাবে? শ্যামল হয়ে যাবে। তার মানে এখানে ক্রেডিট হচ্ছে শ্যামল, বিমল হচ্ছে ডেবিট, অপশন নম্বর বি। আশা করি বোঝাতে পেরেছি। এর ডেটর্সকে, এর ডেটর্স হচ্ছে বি, আর এর ক্রেডিটর্সকে শ্যামল বা এস। তাহলে আমরা জানি ক্রেডিটর্স ক্রেডিট হয়, ক্রেডিটর্স এখানে ক্রেডিট হয়ে গেল, আর এখানে আমাদের ডেটর্স ডেবিট হয়ে গেল। সো অপশন নম্বর 2, ভেরি ইজি। নেক্সট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইজ ইনক্লুডেড ইন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোথায় আমরা দেখতে পাবো? ফাইনালিস্টে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আশা করি এই প্রশ্নটা তোমাদের চলে আসতে পারে। ঠিক আছে, 10 বছর পর এটা রিপিট হয়ে যেতে পারে। সো নেক্সট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনক্লুডেড ইন ট্রেডিং অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা বলি ট্রেডিং অ্যাকাউন্টে আমরা এক্সপেন্স নিই,
প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমরা এক্সপেন্স নিই, এগুলো সব নমিনাল অ্যাকাউন্ট যায়, নমিনাল এক্সপেন্স। অথবা আমরা যদি বলি সোজা সরল ভাষায়, আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার এগুলোতে যায় না। পিএলএপিবি অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা তোমাদের ক্লাস 12-এ শেখানো হবে কীভাবে প্রিপেয়ার করা হয়, ঠিক আছে। এখানেও তোমরা জানবে যে যায় না, তাহলে পড়ে রইল ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে চলে যায়। এবার আমি বলবো তোমাদেরকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোনগুলো। ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে পড়বে মেশিনারি, মেশিনারি পড়বে, তারপর অর্থাৎ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির কথাই বলতে চাইছি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, শুধু বিল্ডিং থাকলেও পড়বে, ফার্নিচার পড়বে তোমাদের, ঠিক আছে। সো এগুলো আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেটা কি না যেই এক্সপেন্সটা আমরা করবো এক বছর এক্সপেন্স করে কিনলাম, কিন্তু আমরা এটার এফেক্টটা বারংবার বহু বছর আমরা কিন্তু এটা আমরা মানে আমরা ইউজটা করতে পারবো, আমরা লাভটা উঠাতে পারবো এটা। সো ব্যালেন্স শিটে আমরা এইগুলো অ্যাকাউন্টগুলো দেখতে পাই, মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার, বিল্ডিং, অ্যাসেট সাইডে দেখি, বাকিগুলোতে কিন্তু দেখি না। সো এটা কোথায় ইনক্লুডেড আছে? আমাদের ব্যালেন্স শিটে। নেক্সট, অ্যান ইনস্ট্যান্স মানে ঘাবড়ানোর কোনো কথা নেই। ইনস্ট্যান্স মানে হচ্ছে আমাদের এক্সাম্পল অফ ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার ইজ, ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার ইজ। এবার আমাদের বলতে হবে আগে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার কী। দেখো, প্রথমে আমরা এলিমিনেশন রাউন্ড দিয়ে করি। স্যালারি হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, স্যালারি রেভিনিউ এক্সপেন্ডিচার, ওয়েজেস রেভিনিউ এক্সপেন্ডিচার, রেন্ট রেভিনিউ এক্সপেন্ডিচার, তাহলে পড়ে রইলো এটা অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। এটাই হয়ে যাবে আমাদের ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার মানে হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কেন বলছে? আমরা ধরো এক বছর আমরা অ্যাডভার্টাইজমেন্টের এক্সপেন্স করলাম, ঠিক আছে, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট যে আমরা এক বছর এক্সপেন্স করলাম, আমরা কি পরের বছর অ্যাডভার্টাইজমেন্ট কি কোনো একটা অ্যাসেট আমার কাছে সেরকমভাবে, মানে যেমন আমরা ধরো বিল্ডিং কিনলাম, বিল্ডিং এক বছর খরচা করলাম, আমরা ধরো 50 বছর আমরা ওই বিল্ডিংটা ইউজ করলাম, আমরা বিল্ডিংটা চোখে দেখতে পাচ্ছি, স্পর্শও করতে পারছি। বাট আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হিসেবে এক বছর ধরো একটা বড় অ্যামাউন্ট 50,000 টাকা ধরো আমরা অ্যাডভার্টাইজমেন্টের প্রতি ধরো বিল, হ্যান্ড বিল, ধরো লিফলেট, সব কিছুতে আমরা খরচা করে দিলাম, বড় বড় ব্যানার, পোস্টার, হ্যাঁ, বা ধরো টিভি অ্যাড, সব কিছু আমরা করে দিলাম। আমরা কি প্রত্যক্ষ রূপে এটার পরের বছর কিন্তু আমরা বলবো যে আমরা তো এক বছরই এক্সপেন্স করেছি, পরের বছর কিন্তু পরের ধরো আগামী 4-5 বছরের জন্য আমাদের কন্ট্রাক্ট হয়েছিল যে এই একটা আগামী 5 বছর টিভিতে আমরা শো করব, তারপর এটার ভ্যালিডিটি নষ্ট হয়ে যাবে। সো আমরা এক বছর এক্সপেন্স করে পরের বছর কিন্তু আমরা অ্যাডের ফেসিলিটিটা পেলাম, এবং এটা প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে কিন্তু আমাদের সেলসকে বৃদ্ধি করলো। দ্যাট ইজ ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। এই জন্য ভালো করে মনে রাখবে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং। আগের দিন আমি যখন করাইছিলাম তখন এটা আমি বলে দিয়েছিলাম অ্যাকাউন্টিংয়ের কী কী ব্রাঞ্চ আছে। অ্যাকাউন্টিংয়ের হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ব্রাঞ্চ, কস্ট অ্যাকাউন্টিং ব্রাঞ্চ, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ব্রাঞ্চ। সো আমাদের হুইচ ইজ নট বলেছে, নট এ ব্রাঞ্চ। ব্রাঞ্চ কোনটা নয়, বুক কিপিং কোনো ব্রাঞ্চ নয়। বুক কিপিং ইজ এ সিস্টেম, এটা অ্যাকাউন্টিং মেনটেন করার একটা সিস্টেম, ঠিক আছে। নেক্সট, in which basis of accounting the doctrine of conservatism is observed? কোন which basis of accounting doctrine of conservatism অর্থাৎ সংরক্ষণের যে নীতিটা, এটা আমরা কোন অ্যাকাউন্টিং সিস্টেমে আমরা দেখতে পারি? সংরক্ষণের যে নীতিটা আছে সেটা আমরা অ্যাক্রুয়াল বেসিসে আমরা দেখতে পারি। অ্যাক্রুয়াল বেসিস, এটা থিওরি পার্ট, এটা তোমরা বইতেও পাবে বিভিন্ন, ঠিক আছে। So next, which of the following is not an asset? Which of the following is not an asset? Is not an asset বলেছে, তাহলে আগে অ্যাসেটগুলো আমরা খুঁজি। গুডউইল আমাদের অ্যাসেট, যেটা কিনা আমাদের সুনাম, ব্যবসার সুনাম। স্টক আমাদের অ্যাসেট, পেটেন্টসও আমাদের অ্যাসেট। বিলস পেয়েবল অ্যাসেট নয়, তাহলে হুইচ ইজ নট বলেছে, তাহলে অপশান হয়ে যাবে আমাদের 4-এরটা, ঠিক আছে। অপশান হয়ে যাবে আমাদের 4-এরটা, হুইচ ইজ নট। বিলস পেয়েবল আমরা লাইবিলিটি সাইডে লিখি, ব্যালেন্স শিটে আমরা লাইবিলিটি সাইডে আমরা লিখি। সো বিলস পেয়েবলটা আমাদের এখানে লাইবিলিটি, এটা নট অ্যান অ্যাসেট। এবার বলি পেটেন্ট কি। পেটেন্ট ইজ, তোমরা যে বিভিন্ন ধরো বই পড়ছো বা তোমরা বিভিন্ন গান টান শোনো, সেক্ষেত্রে
এটার একটা সত্য বা সত্ত্বাধিকার, পেটেন্ট যিনি গাইছেন বা যিনি ধরো বইটা লিখছেন তার নামে একটা কপিরাইট বা পেটেন্ট নিয়ে রাখা হয়। এটা একটা লিগ্যাল জিনিস, এটাকে করিয়ে রাখা হয় যাতে ওনারটা কেউ কপি না করতে পারে। ওনার লেখার উপর কেবলমাত্র ওনার অধিকার আছে। যতগুলো কপি বিক্রি হবে তার যে রেমুনারেশনটা, সেটা কিন্তু রেমুনারেশন মানে একটা মানে কি বলবো, প্রাপ্য পয়সা বা টাকা উনি পাবেন সেটা। এটা ওনার নামে সত্য বা পেটেন্ট নিয়ে রাখা হলো। যেই বই পড়ছো, অ্যাকাউন্টসের হোক, বিজনেস স্টাডিজ হোক, প্রত্যেকের বইয়ের একটা পেটেন্ট আছে রাইটারদের নামে, ঠিক আছে? আর গুডউইল হচ্ছে ব্যবসার সুনাম। এটাও একটা এটা নিয়ে ডিটেলস আলোচনা ক্লাস 12-এ আছে। সো সেটা গুডউইলের পার্টে চলে গেল, সেটা ক্লাস 12-এ। এটা একটা অ্যাসেট, এবং ব্যালেন্স শিটে সব থেকে টপে গুডউইল লিখতে হয় যদি থেকে থাকে, ঠিক আছে? ট্রায়াল ব্যালেন্স বা কোথাও যদি থেকে থাকে, গুডউইলের ভ্যালুয়েশন যদি হয়ে থাকে, সেটা কিন্তু আমাদের একদম ব্যালেন্স শিটের টপে আমাদের লিখতে হয়। সো আর স্টক তো আমাদের অ্যাসেট, যে ক্লোজিং স্টক বা স্টক ইন ট্রেড, এটা দেখবে তোমরা ফাইনাল অ্যাকাউন্টে আমরা ব্যালেন্স শিটে লিখছি, ঠিক আছে? ব্যালেন্স শিটে আমরা অ্যাসেট সাইডে লিখছি। সো এইটা আমাদের কিন্তু আমাদের অ্যাসেট হয়ে যাবে। তো অ্যাসেট 9 ঘন্টা বিলস পেয়েবলে কিন্তু আমরা লাইবিলিটি সাইডে লিখি, হুইচ ইজ নট অ্যান অ্যাসেট, বিলস পেয়েবল, ঠিক আছে? সো আজকের জন্য এতটাই থাক। অ্যান্ড আমাদের এই এমসিকিউ বুস্টার সিরিজের ডে 2 আজকে ছিল। আমরা কিন্তু কেবলমাত্র তোমরা দেখলে যেটা, যে শুধু এমসিকিউর সঠিক অপশান দাগিয়ে আমরা বেরিয়ে যাইনি, টোটালটা আলোচনা করেছি এবং এখান থেকে আর কি ধরনের তোমরা হতে পারো, এবং টোটাল একটা তোমাদের না ভালো কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি, যেটা কিনা তোমাদের ইম্পর্ট্যান্ট। ধরো হুবহু এই ইয়ারের কোশ্চেনগুলোই 9-10 বছর পর তোমাদের 2024-25-এ ধরো দিল না, কিন্তু এই কনসেপ্টের ওপর বেস করে ধরো তোমরা গেছো, তোমরা জানো বিষয়টা, তোমরা কিন্তু ইজিলি এমসিকিউ ক্র্যাক করতে পারবে। আর যেটা কিনা আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের সভাপতি মাননীয় চিরঞ্জীব বাবু যেটা বলেছেন, যে আমাদের কোশ্চেনটা অর্ধেক কোশ্চেন আমাদের ইজি হবে, আর 30% আমাদের হবে হচ্ছে মডারেট, এবং 20% টাফ। সো যারা 40-40 টার্গেট করছো, তারা কনসেপ্টের ওপর বিশাল ধ্যান দাও। কেন বলছি আমি তোমাদেরকে এখানটা ধ্যান দিতে, তাইলে কিন্তু তোমরা দারুণ স্কোর করতে পারো। অ্যাকাউন্টস ইজ লাইক ম্যাথস, বাট ম্যাথস ইজ টাফ টু স্কোর, বাট অ্যাকাউন্টস ইজ ভেরি ইজি টু স্কোর। তোমরা অ্যাকাউন্টসে 40-40 স্কোর করতে পারো, তোমরা শুধু কনসেপ্ট রাখো, খুব ভালো করে বোঝো। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। সো আজকে ভিডিওটা দেখার জন্য এত অবধি তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তোমরা এভাবে পাশে থেকো আমার, ঠিক আছে? এই চ্যানেলটাকে ফলো করো, তোমরা আমাকে তোমাদের টাইম দাও, আমি তোমাদেরকে কোয়ালিটি এডুকেশন দেওয়ার চেষ্টা করব। সো চ্যানেলটার সাথে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, যাতে কিনা পরে এরকমই নতুন ভিডিওর আপডেট পেতে থাকো, ঠিক আছে? অ্যান্ড বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিও যাদের দরকার, যারা কমার্স স্ট্রিমের হ্যাঁ, তারা এই ভিডিওটাকে তোমরা শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। যারা কমার্স নিয়ে পড়ছে তাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে এটা ভেরি ইম্পর্ট্যান্ট, তাদের কিন্তু খুব কাজে লাগবে। সো আজকে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।